আবারও নেশা করে এসেছিস হতচ্ছাড়া। তোকে কতবার বারণ করেছি পাড়ার ওসব গুন্ডাদের সাথে মিশবি না, তাও কেন মিশছিস ওদের সাথে? আমাকে যা খুশি বলো, আমার বন্ধুদের কিছু বলবে না। আর আমি আমার টাকায় নেশা করে এসেছি, তাতে তোমার কি শুনি? কি বললি তুই? বের হ বাড়ি থেকে, আজ তোর বাড়িতে কোনো জায়গা নেই। কথাটা বলে সাব্বিরের আম্মু সাব্বিরকে ধাক্কা মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। পাড়ার মোড়ে আসতেই একটা মেয়ে এসে সাব্বিরের সামনে দাঁড়ায়। সাব্বির মুচকি এসে বলে, কিরে ফুলি, কাজ নেই নাকি আজ? এভাবে আমার সামনে এসে দাঁড়ালি কেন? কাজ ছিল, কিন্তু বেটাই টাকা কম দিতে চাইছিল, তাই চলে আসলাম। তা তুই এত রাতে এইভাবে হেলে দুলে হাঁটছিস কেন? আবার বুঝি বাংলা মাল খাইছিস? ওই আর কি, তুই তো সবই জানিস, তবুও কেন বারবার জিজ্ঞেস করছিস? আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। আর এখন নিজের সবচাইতে কাছের জিনিসটা হলো মদ। এই মদ খেয়ে রাস্তায় হেলে দুলে হাঁটি আর কি। হয়েছে, তোরে আর কিছু কইতে হইবে না। চল আমার বাড়ি। আজও মনে হয় চাকরি করে বাড়ি থেকে বের করে দিছে। কেমনে বুঝলি? তোরে দেখেই বুঝে গেছি। আমি ভাবতেই পারি না তোর মতো একটা ভালো ছাত্র এভাবে নেশা করে নিজেকে শেষ করে দিবে। সত্যি আমি অবাক হই তোকে দেখে। তুই কি আসলে আগের সাব্বির? সাব্বির আর কিছু বলতে পারে না, তার আগে বমি করে ফেলে ফুলির ওপর। ফুলি কোনো রকমে সাব্বিরকে ওর ঘরে নিয়ে এসে শুইয়ে দেয়। তারপর সাব্বিরের মাথায় হাত দিতেই দেখে সাব্বিরের খুব জ্বর। দ্রুত ফুলি গোসল করে সাব্বিরের মাথায় জলপট্টি দিয়ে দিতে থাকে। সাব্বির জ্বরের ঘরেই বলতে থাকে, জানিস রে ফুলি, মা ঘরে জায়গা দিল না। জ্বর আসছে যে আমার বলার সুযোগটাও দিল না। একটা বারও আমার মনের অবস্থা বোঝার চেষ্টা করলো না, তাড়িয়ে দিল। কথাগুলো বলতে বলতে আবারও সাব্বির বমি করে ফেলে আর ফুলি সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে জলপট্টি দিয়ে দিতে থাকে। এদিকে সাবিরের আম্মু, এই সাবিরের আম্মু। কি হয়েছে? এভাবে ছাগলের মতো ভ্যা ভ্যা করে ডাকছো কেন? আমার ছেলেটা কই? ওকে ঘরে দেখছি না কেন? ওকে বের করে দিয়েছি আজ। ছেলেটা পুরো নষ্ট হয়ে গেল। কেন, কি হয়েছে? আজকে আবারও নেশা করে এসেছিল। হাই হাই, তুমি ওকে ওই অবস্থায় বের করে দিয়েছো? কথাটা বলে হন্তদন্ত হয়ে সাব্বিরের বাবা গেট খুলতে থাকে আর সাব্বিরের আম্মু বলে ওঠে, আরে আরে, তোমার আবার কি হলো শুনি? এভাবে গেট খুলছো কেন? কোথাও যাবে নাকি? চুপ করো একদম। তোমার সাহস বেশি হয়েছে তাই না? আমার ছেলেটাকে বের করে দিয়েছো। এত রাতে এখন ওর যদি কিছু হয়ে যায় তখন কি হবে? দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, তুমি কি জানো? কখনো কখনো দুষ্ট গরুকেও শান্তশিষ্ট বানানো যায়। ভালোবাসা দিয়ে বোঝালে আমার ছেলেটার জীবন ওই কাল নাগিন না আসলে আর ছেলেটা নৌকায়নি হয়ে আমার মুখটা উজ্জ্বল করত। কথাটা বলে দ্রুত সাব্বিরকে খুঁজতে বেরিয়ে পড়ে হাতে টর্চ লাইট নিয়ে। এমন সময় সাব্বিরের আম্মু বলে, শোনো, রাস্তায় খুঁজে না পেলে ওই যে রাস্তার মোড়ে ফুলি পতিতা আছে না, ওর ঘরে দেখো। আজকাল নাকি পতিতার ঘরেও যায় তোমার আদরের ছেলে। সাব্বিরের বাবা নেহাত ভদ্রলোক, তাই তার স্ত্রীর কথাগুলো শুনে কিছু না বলেই আশেপাশে খুঁজে শেষে ফুলির ঘরের দরজায় নক করে। ফুলি মা, ফুলি ঘরে আসি। ফুলি হঠাৎ সাব্বিরের বাবার কণ্ঠ শুনে দ্রুত গিয়ে দরজা খুলে দিয়ে বলে, হ্যাঁ চাচা বলো। সাবিরকে দেখছিস? দেখেছি কি, ঘরে এনে সেবা যত্ন করছি। দেখো তোমার ছেলে ঘরে জায়গা না পেয়ে রাস্তায় হেলে দুলে হাঁটছিল, শেষে আমার গায়ে বমিও করে দেয়। তাই বাসায় এসে দেখি গায়ে খুব জ্বর। সাব্বিরের বাবা ফুলির মাথায় হাত বুলিয়ে দিয়ে সাব্বিরের পাশে বসে ওর মাথায় হাত রাখতে দেখে আসলেই খুব জ্বর। ঝুপড়ি ঘরে থাকিস কি করে মা? তোর কষ্ট হয় না? হলো কি করবো চাচা, বাপ মা তো নেই। তাদের বাঁচানোর জন্য যে কাজে নামলাম, তাও তাদের বাঁচাতে পারলাম না। শোন, কাল থেকে তুই আমার দোকানে গিয়ে বসবি। আর এইসব করতে হবে না তোকে। আমি একটা মহিলা ম্যাচে রেখে আসবো। কিন্তু ওসবে অনেক খরচ, কে দিবে এত টাকা? তোর টাকা তুই দিবি। আর আমার দোকানে তোকে তো আমি বিনা পারিশ্রমিকে রাখবো না, তাই না? ফুলি হাসে। এমন সময় সাব্বিরের জ্বরের ঘরে ভুল বকতে থাকে। বাবার গলা শুনছি কেন ফুলি? জানিস, বাবার না খুব বড় স্বপ্ন আমাকে নৌবাহিনীর কোনো এক বড় অফিসার পদে দেখতে।
তার স্বপ্নটা পূরণ করতে গিয়েও পারলাম না, তার আগেই সব শেষ হয়ে গেল। সাব্বির, আবারও সব নতুন করে শুরু কর না। এভাবে একটা ফালতু কাল মেঘেনি মেয়ের জন্য তাদের দাদিকে কষ্ট দেওয়ার কোনো মানে হলো বল? আমি বাবা মাকে কষ্ট কই দিলাম বলতো? আমি তো নিজেই নিজেকে কষ্ট দিচ্ছি। কেন কেন আমি ওই কালনাগিনীর মায়ায় পড়লাম? কথাটা বলতে বলতে সাব্বির আবারও জ্ঞান হারায়। সাব্বিরের বাবা আর ফুলি ব্যস্ত হয়ে সাব্বিরের মাথায় পানি ঢালতে থাকে। পরের দিন সকালের সূর্যের আলো বাঁশের বেড়ার ফাঁক দিয়ে সাব্বিরের মুখের ওপর পড়তেই সাব্বিরের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে চোখ খুলে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে আসলে ও কোথায় আছে। এমন সময় ফুলি হাতে একটা প্লেট নিয়ে এসে সাব্বিরের সামনে ধরে বলে, কি রে মাতাল, এখন কেমন বোধ করছিস? ওই, আমাকে মাতাল বলবি না বলে দিলাম। আর তার আগে বল, আমি তোর বাড়িতে কেন? হালা, এত তাড়াতাড়ি ভুলে গেলি? গত রাতে বাংলা মাল এত বেশি পরিমাণ খেয়ে নিয়েছিলি যে চাচি তোকে ঘরে জায়গা দেয়নি। মাতালের মতো জ্বর নিয়ে রাস্তায় ধুলছিলি, তাই তো ঘরে এনে সেবা করলাম সারা রাত। সাব্বির কপালটা চেপে ধরে বলে, উফ, খুব ব্যথা করছে মাথাটা, বুঝলি ফুলি। যাই হোক, কি এনেছিস দেখি। ফুলি ডিম আমলেট আর পরোটা এগিয়ে দেয় সাব্বিরের সামনে। সাব্বির খেতে শুরু করে আর ফুলি দাঁড়িয়ে না থেকে সাব্বিরের মাথা টিপে দিতে থাকে। সাব্বির খেতে খেতে পরোটা আর ডিম আমলেট তুলে ফুলির মুখের সামনে ধরে বলে, খেয়ে নে আপা, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছুই মুখে দিসনি। সাব্বিরের মুখে আপা ডাক শুনে পানিতে টলমল করে ওঠে ফুলির দুই চোখ। সাব্বির ফুলির চোখ মুছে দিয়ে খাবারটা ফুলির মুখে দিয়ে বলে, জানিস তো আপা, আমার কোনো বড় বোন নেই, তবে তোকে দেখে আমার বড় বোনের অভাবটা ভুলে যাই। বাবাকে বলবো তোকে যেন আর ওসব খারাপ কাজ করতে না দেয়। সাব্বির আর ফুলির কথা এতক্ষণ সাব্বিরের বাবা আর মা দরজার আড়াল থেকে শুনছিল। সাব্বিরের আম্মু ঘরে ঢুকতে নিবে তার আগেই সাব্বিরের বাবা সাব্বিরের আম্মুর হাত ধরে টেনে নিয়ে চলে যায় সেখান থেকে। সাব্বির খাওয়া দাওয়া শেষ করে আবারও আগের মতোই পাড়ার মোড়ের বাংলা মালের দোকানের সামনে আসতেই আবির, আকাশ আর সায়ন এগিয়ে এসে সাব্বিরের দিকে। তারপর, সাব্বির দোস্ত, আমার একটা সিদ্ধান্ত নিয়েছি রে। কি সিদ্ধান্ত? আমরা আর আজ থেকে মাল খাবো না, ভালো হয়ে যাব। হ্যাঁ রে সাব্বির, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করা বোকামি ছাড়া আর কিছুই নয়। বল এবার সাব্বির, তুই কি করবি? আমাদের সাথে ভালো হয়ে যা না। এলাকার সবাই আমার বাবা মাদের দিকে তাকিয়ে হাসে, লজ্জা দেয়, এটা বলে যে তারা নাকি মালখোরের বাবা মা। কি বললি? কার এত বড় সাহস বল? শালা শাহিদের একটু দেখতে যাব আমি। দেখতে হবে না তোর, আবার ওসব মারামারিতে জড়িয়ে যাবি। যাই হোক, কি করবি তুই বল। হয় তুই আমাদের মতো স্বাভাবিক হয়ে যা, নয়তো আমাদের বন্ধু হিসাবে আর পরিচয় দিবি না। সাব্বির মুচকি এসে সেখান থেকে চলে আসে সোজা বাসায়। সাব্বিরকে বাসায় আসতে দেখে সাব্বিরের বাবা এগিয়ে আসে। তারপর, এতক্ষণ কোথায় ছিলে? কোথায় আবার? ওই যে পাড়ার মোড়ের মদের দোকানে। যাই বলো, এই ছেলে সহজে আর ভালো হচ্ছে না বলে রাখলাম আমি। দেখো আম্মু, সবসময় বেশি বক বক করবে না। আমি কিছু বলি না দেখে এই নয় যে সব তোমার কথায় চুপ করে থাকবো। সাব্বির, রুমে যা বাবা, গিয়ে ঘুমা। এভাবে আর বক বক করতে হবে না। সারা রাত মনে হয় তেমন ঘুমাতে পারিসনি। সাব্বির কিছু না বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। এদিকে সাব্বিরের বাবা ওর আম্মুকে কড়া গলায় বলে, দেখো সাব্বিরের আম্মু, সবসময় তুমি সাব্বিরের পিছনে লেগে থাকো কেন শুনি? একটু ওকে সাপোর্ট তো দিতে পারো। আর যদি নাই পারো, আর যাই হোক, ওকে তিরস্কার করবে না। তুমি চুপ করো। মদখোরের বাবা ডাক এখনো শোনোনি তো, তাই তোমার গায়ে লাগছে না। আমি ওসব আর শুনতে পারবো না। বাজার তো করো না তুমি। বাসায় একটা দামড়া ছেলে থাকা সত্ত্বেও আমাকেই বাজারে যেতে হয়। বাজারে গেলে এক একজন এক একভাবে তাকিয়ে থাকে। আবার কেউ ফিস ফিস করে তো বলেই ফেলে, ওই দেখ সাব্বিরের মালখোর আছে না, ওই মা। তুমি ভালো হও সাব্বিরের আম্মু। ছেলেটা তোমার সমাজের নয়। তোমার ছেলে খারাপ হোক বা ভালো, যেমনই হোক না কেন, তোমাকে সবসময় সাপোর্ট করতে হবে। হয়েছে হয়েছে জানাব, আর আমাকে কিছু বলে শোনাতে হবে না। আপনি যা খুশি করুন আপনার ছেলেকে নিয়ে, আমিও সব কিছু জানি না। সাব্বিরের বাবা কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। কি বা বলবেন তিনি, তার মতো কিছুই নেই। এদিকে সাব্বির নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
এক ঘুমে দিন রাত আর রাতকে ভোর করে দেয়। সকাল 6টা, পাখির কিচিরমিচির শব্দে সাব্বিরের ঘুম ভাঙতেই চোখ মেলে জানালা দিয়ে বাইরে তাকায়। ঠিক মতো ভোরের আলো এখনো ফোটেনি। সাব্বির বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বের হয়ে সোজা চলে আসে ছাদে। এমন সময় পাশের ছাদে দাঁড়িয়ে থাকা সাব্বিরের বান্ধবী তন্নি বলে ওঠে, ওই সাব্বির, শুনছিস? বল, শুনছি। কলেজে একটা দারুণ ঝাক্কাস মেয়ে এসেছে রে। তোর ওই পুরাতন গার্লফ্রেন্ডের চেয়ে 1000 গুণ সুন্দরী। তো আমি কি করব শুনি? আমাকে কি করতে বলছিস তুই? কি আবার প্রেম করতে বলছি? ছুটিয়ে প্রেম করবি মেয়েটার সাথে, আর আগের ওই কালনাগিনীকে ভুলে যাবি। তোর হাতে এটা কাচের গ্লাস না রে? হ্যাঁ, কিন্তু কেন? ওটাকে দোতলা থেকে নিচে ফেলে দিলে যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি আমার মনটাও না ভেঙে গিয়েছে, আর চাইলেও কখনো জোড়া লাগানো সম্ভব না। দারুণ জোকস বলতি তুই সাব্বির। আর চল না কলেজে, তারপর দেখিস মেয়েটাকে, তাহলে বুঝবে। ঠিক আছে, যাব। অনেকদিন হলো কলেজে যাই না, আজ না হয় তোর কথা শুনে কলেজেই গেলাম। ওকে, রেডি হয়ে বাইক নিয়ে নিচে দাঁড়িয়ে থাকিস, একসাথে কলেজ যাব। কথাটা বলে বলে তন্নি নিচে নেমে যায় আর সাব্বির তন্নির চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে চুপচাপ কিছু একটা ভাবে আর দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে আসে। ডাইনিং টেবিলে বসে আছে সাব্বিরের বাবা, পাশেই ওর আম্মু পাউরুটিতে জেলে লাগাতে লাগাতে এক পলক সাব্বিরের দিকে তাকিয়ে আবারও নিজের কাজ করতে থাকে। সাব্বিরের বাবা সাব্বিরকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে, তারপর, তা আজ মনে হচ্ছে আমার ছেলে নেশা করেনি। তো কি মনে হচ্ছে, নেশা করে এসেছিস ছাদ থেকে? না না, আমি সেটা পড়িনি তো, জাস্ট জিজ্ঞাসা করছিলাম তা টাকা লাগবে নাকি। বাবা, এভাবে টিটকারি মারছো কেন শুনি? টিটকারি মারতে যাবো কেন, আমি তো এমনিতেই জিজ্ঞাসা করছিলাম। আর কি তা বাবা, কোথায় যাবে নাকি? সাব্বির কিছু বলতে যাবে তার আগেই সাব্বিরের আম্মু বলে ওঠে, তো যাবে না, নেশা ওরে ডাকছে মনে হয়। কি একটা ছেলে জন্ম দিলাম যে কিনা বাবা মায়ের কথা না ভেবে একটা 3rd ক্লাস মেয়ের জন্য নিজেকে শেষ করে দিচ্ছে। শোনো সাব্বিরের আলো, প্রেম একটা অ্যাটাচ, বুঝলে? আর প্রেমে ছেঁকা খাওয়া হলো একটা শিক্ষা, যে শিক্ষা লাভ করে একটা ছেলে দুটো পথের মধ্যে যে কোনো একটা পথ চলে যায়, হয় আগের চেয়েও আরও বেস্ট পথে, আর নয়তো ফুটপাতের মদের দোকানে। বাবা, এসব বাদ দাও তো, কি এভাবে শুধু আমাকে রাগিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বস, বাবা নাস্তা করো, এই সাব্বিরকেও নাস্তা দাও। এত বড় দামড়া ছেলেকে বসিয়ে বসিয়ে আর কত খাওয়াবে, আর কত অন্ন ধ্বংস করবে শুনি, ভালো লাগে না আর, ধুর। সাব্বিরের হাত থেকে পাউরুটিটা পড়ে যায় ওর আম্মুর কথা শুনে। খাওয়ার জন্য হা করা মুখটা আপনি আপ বন্ধ হয়ে যায়। মাথা নিচু করে চুপচাপ চেয়ার ছেড়ে উঠে চলে আসে। আসার সময় ভেবেছিল ওর বাবা ওকে ডাকবে, কিন্তু না, ও ভুল ভেবেছে, ওর বাবা ওকে ডাকেনি। গ্যারেজ থেকে বাইক বের করতেই তন্নি এসে বসে পড়ে গাড়িতে, তারপর, ওই সাব্বির শোন, গাড়ি ধীরে চালাবি ওকে, আমার কিন্তু বয়ফ্রেন্ড আছে, কোনো উল্টোপাল্টা মতলব থাকলে ভুলে যা। চুপ কর তো, আর এইসব উল্টোপাল্টা মতলব আমার কখনো ছিল না রে। কথাটা বলে সাব্বির বাইক চালাতে থাকে। কলেজের কিছুটা কাছে আসতেই কোথা থেকে কয়েকটা বাইক প্লেনের গতিতে সাব্বিরের বাইকটাকে ঘিরে ধরে। সাব্বির চুপচাপ সবার দিকে এক পলক তাকিয়ে তন্নির দিকে তাকায়। তন্নি বলে ওঠে, ওই রাফি জানো হঠাৎ এভাবে পথ আটকালে কেন শুনি? তুমি আমার সাথে প্রেম করো আর এই মালখোঁজ সাব্বিরের বাইকে করে কলেজে আসো। আরে ধুর, তুমিও না, সাব্বির ছোটবেলা থেকেই আমার বন্ধু, আর তুমি তো জানোই ও প্রেমে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে গেছে, তাই তো ওকে কলেজে আনলাম নতুন মেয়েটার সাথে প্রেম করে দিতে। নতুন মেয়ে বলতে কার কথা বলছো জানো? কার আবার? নীলার সাথে। আচ্ছা, কথা পরে হবে, আগে ওর বাইক থেকে নেমে আমার বাইকে আসো তো, আমার হিংসা হচ্ছে খুব। তন্নি 32টা দাঁত বের করে হাসতে হাসতে রাফির বাইকে গিয়ে বসে, তারপর সাব্বিরের দিকে তাকিয়ে বলে, ওই সাব্বির, তুই কলেজে গিয়ে শিউলি গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকবি, তাহলেই দেখতে পারবি নীলাকে। কলেজে তো 1000 মেয়ে, তোর মতো নীলা মেয়েটাকে চিনবো কি করে? নীলা সব সময় নীল পোশাক পরে আসে, বুঝলি? তুই চিনে যাবি এমনি। রাফি জানো, চলো আজ ক্লাস করবো না, ঘুরতে যাব।
রাফিরা আর তন্নিরা চলে যায়। সাব্বির মুচকি এসে চলে আসে কলেজে। বাইকটা পার্কিংয়ে রেখে সোজা শিউলি গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে সাব্বিরকে কলেজে আসতে দেখে সাব্বিরের বন্ধু রায়হান দৌড়ে সাব্বিরের কাছে এসে দাঁড়ায়। তারপর, আরে আরে বন্ধু, তুই কলেজে এসেছিস অথচ আমাকে বললি না? সাব্বির রায়হানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর, আসলাম, তোকে জানানোর সময় পাইনি। তা কলেজ কেমন চলছে তোর? চলছে আর কি। এভাবে আরও কথা বলতে থাকে রায়হান আর সাব্বির। এইদিকে বিশাল রাজপ্রসারের মতো ডুপ্লেক্স বাড়ির রাজকীয় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে একটা নীলপরী, নাম তার নীলা। নীলা মিষ্টি হাসতে হাসতে সিঁড়ি বেয়ে নিচে ড্রয়িং রুমে চলে আসে আর দু চোখ দিয়ে খুঁজতে থাকে তার বাবা নৌবাহিনী প্রধান রাফিম আহমেদকে, এবং পেয়ে যায় সোফায় পেপারে মুখ গুজে থাকা অবস্থায়। নীলা দ্রুত ওর বাবার সামনে গিয়ে বলে, গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং মাম্মা। বাবা, আমার দিকে চেয়ে দেখো তো আমাকে কেমন লাগছে। রাফিম আহমেদ পেপার ছেড়ে নীলার দিকে তাকায়। নীল ড্রেসে নীলাকে একদম নীল পরীর মতো লাগছিল। আমার মামুনিটা বাবার মতোই পড়ি। যাই হোক, কোথায় যাচ্ছ মামুনি? কলেজে বাবা। ঠিক আছে, সাবধানে যেও। নীলা ওর বাবার কপালে আলতো করে চুমু দিয়ে চলে আসে। সেখান থেকে গ্যারেজ থেকে গাড়ি বের করে নিজেই ড্রাইভ করতে শুরু করে। এদিকে শিউলি গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুটা বিরক্ত হয়ে সাব্বির রায়হানের দিকে তাকিয়ে বলে, কিরে দোস্ত, ক্লাসে যাবি না? না মানে বন্ধু, তুই যা, আমার একটা কাজ আছে, সেটা করেই আমি ক্লাসে চলে যাব। বাহ বাহ, তুইও দেখি প্রেম করা শুরু করে দিয়েছিস। দেখি তোর গার্লফ্রেন্ডটাকে একটু দেখে যাই। রায়হান লজ্জায় লাল টকটকে হয়ে যায়। আমতা আমতা করে সাব্বিরকে বলে, দোস্ত তুই যা না প্লিজ, কাজটা শেষ করেই আসছি। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই কালো রঙের একটা প্রাডো গাড়ি এসে ওদের সামনে দাঁড়াতেই রায়হান দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। সাব্বির চুপচাপ গাড়িটার দিকে তাকিয়ে থাকে কৌতূহল নিয়ে। এমন সময় নীলপরী নীলা গাড়ি থেকে নামতেই সাব্বিরের চোখ কপালে উঠে যায়। এত সুন্দর মেয়ে সাব্বির কখনো দেখেনি। রায়হান দরজা খুলে দিয়েই মেয়েটিকে বলে, আপু, আমি তাহলে ক্লাসে যাই? হ্যাঁ যা, ভাগ। আর শোন, আমি আসার আগেই তোকে যেন এখানে দেখতে পাই। জি জি জি, আচ্ছা। নীলা আর কিছু না বলে সোজা চলে যেতে থাকে ক্লাসে। রায়হান গাড়ির দরজা লাগিয়ে দিয়ে সাব্বিরের সামনে আসতে দেখতে পায় সাব্বির হাঁ করে চেয়ে আছে নীলার দিকে। রায়হান দ্রুত সাব্বিরকে ধাক্কা দিতেই সাব্বির কিছুটা বিরক্ত নিয়ে বলে, ওই বেটা, ধাক্কা মারলি কেন শুনি? দেখছিস না পরি দেখছি। ওইদিকে তাকাস না বন্ধু, ওটা আর যে সেই মেয়ে নয়, নৌবাহিনীর প্রধানের মেয়ে। খবর পেলে একদম সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে তিমিকে খাইয়ে দিবে। ভয় পাস নাকি তুই? এটা তোর হবু ভাবি রে পাগল। চল মেয়েটার পিছু পিছু। কথাটা বলে সাব্বির দ্রুত মেয়ের পেছন পেছন ছুটতে শুরু করে। এদিকে নীলা হাঁটতে হাঁটতে অনুভব করে ওর পেছনে পেছনে কেউ আসছে। তাই দাঁড়িয়ে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখে একটা নতুন ছেলে ওর পেছনে। নীলা কিছুটা রেগে গিয়ে বলে, ওই শালা, আমার পেছন পেছন এভাবে আসছিস কেন শুনি? কই আপনার পিছন পিছন আসলাম? আমি তো ক্লাসে যাচ্ছিলাম। শালা চোরের মন পুলিশ পুলিশ, বুঝলি? তা বল, এভাবে আমার পেছন পেছন আসছিলি কেন? সাব্বির কিছু না বলে দ্রুত নীলার খুব কাছে চলে আসে। এতটাই কাছে আসে যে দুজনের নিঃশ্বাস আর শব্দ শুনতে পাচ্ছিল। নীলা সাব্বিরকে এত কাছে আসতে দেখে কিছুটা ভয় পেয়ে যায়, তবুও নিজেকে শক্ত করে বলে, ওই তুই চিনিস আমাকে? আমার বাবা একজন নৌবাহিনী প্রধান, বুঝলি? বেশি বাড়াবাড়ি করলে সমুদ্রের মাঝে নিয়ে গিয়ে ফেলে দেব। সাব্বির মুচকি এসে নীলার ঠোঁটের খুব কাছে নিজের মুখটা নিয়ে গিয়ে বলে, ওই ম্যাডাম, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, বুঝলে? জাস্ট এইটুকুই বলতে এসেছি। তোমার জামার পেছনের চেনটা খোলা, তোমার ওই ছোট পোশাকটার সাইজ কত সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। নীলা চমকে উঠে দ্রুত এক হাত পেছনের দিকে দেখে সত্যিই তো পেছনের চেন খোলা। সকালে বুয়াকে চেনটা লাগিয়ে দিতে বলতে ভুলে গেছে ও। এখন কিভাবে লাগাবে? 7-5 ভাবতে ভাবতে হঠাৎ চেন লাগানোর শব্দে নীলার হুঁশ ফিরে। সাব্বির ওর চেন লাগিয়ে দিয়েছে ভাবতেই ঠাস ঠাস করে সাব্বিরের গালে কষে থাপ্পড় মারে নীলা। তারপর, কুত্তা, জানোয়ারের বাচ্চা, তোর ঘরে মা বোন নেই?
কোন সাহসে তুই আমার জামার চেন লাগিয়ে দিলি বল, কোন সাহসে? সাব্বির কিছু না বলে গালে হাত দিয়ে নীলাকে ইশারা করে পেছনে তাকানোর জন্য। নীলা পেছনে তাকিয়ে চমকে যায়, কারণ ওর পেছনে ওর বাবা রাফিম আহমেদ দাঁড়িয়ে। নীলাকে পেছন ফিরতে দেখে রাফিম আহমেদ বলে ওঠে, শুধু শুধু ছেলেটাকে মারলি কেন মা? চেন তো আমি লাগিয়ে দিতেছি। তুমি এখানে কখন আসলে বাবা? তোর জামার চেনটা খোলা ছিল, যেটা তুই বের হওয়ার সময় আমি খেয়াল করেছিলাম, কিন্তু বলার আগে তুই গাড়ি নিয়ে চলে এসেছিস। সরি বাবা, আসলে আমি খেয়াল করিনি। কথাটা বলে সাব্বিরের দিকে আর চোখে তাকিয়ে আমি দ্রুত সেখান থেকে চলে যাই। এদিকে আমার এমন কাণ্ড দেখে কিছুটা লজ্জিত হয়ে আমার বাবা সাব্বিরের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, আমার মেয়েটা তোমাকে ভুল করে থাপ্পড় মেরেছে আর সরি না বলেই চলে গেছে। সাব্বিরও ফিরতি হাসি দিয়ে বলে, কোনো সমস্যা নেই আঙ্কেল। যাই আনবেন, আমি রাফিন আহমেদ, বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। আমি সাব্বির আহমেদ, আমার বাবা এহসান চৌধুরী, সাব্বির গ্রুপ অফ কোম্পানির মালিক। ঠিক আছে বাবা, আজ আসি তাহলে। কথাটা বলে রহিম আহমেদ চলে যেতেই সাব্বির মনে মনে বলতে থাকে, শ্বশুরাব্বা, আপনার মেয়ে আমাকে মেরে খুব ভুল করে ফেলেছে, এখন তার মাসুল হাড়ে হাড়ে দিতে হবে। কথাটা বলে এক দৌড়ে ক্লাসে চলে যায় আর গিয়ে সোজা নীলার পাশে বসতেই পুরো ক্লাস সাব্বিরের দিকে তাকিয়ে থাকে চোখ বড় বড় করে। এমন সময় পেছন থেকে রায়হান সাব্বিরের কানে কানে বলে, দোস্ত তুই এটা কি করলি? নীলা আপুর সাথে বসার সাহস করলি? প্লিজ তুই পিছনে আয়, অধ্যাপক স্যার জানলে তোর খবর করে দেবে। চুপ বেটা ভিটুর দিন, এটা কলেজ, কারো বাপের জায়গা না। আমার যেখানে মন চাইবে সেখানেই বসবো। রাহান বেচারা কাচুমাচু হয়ে বসে থাকে, সে জানে বলে কোনো লাভ নেই, সাব্বির ওর কথা কানেই তুলবে না। এদিকে নীলা নিজের পাশে কাউকে বসতে দেখে মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখে সাব্বির ওর দিকে হা করে তাকিয়ে আছে, যেটা দেখে নীলা ঠাস করে সাব্বিরের গালে থাপ্পড় মেরে বসে। এদিকে সাব্বির ঘোরের মাঝে হঠাৎ থাপ্পড় খেয়ে ঝড়ফড়িয়ে উঠে আশেপাশে তাকায়। সবাই ওর দিকে চেয়ে আছে হা করে, কেউ কেউ ফিস ফিস করে বলছে, দেখ হালা কত জোরে থাপ্পড় মেরেছে নীলা, হি হি হি। এমন সময় নীলা বলে ওঠে, শালা লুচ্চা, জীবনে মেয়ে দেখিসনি, এভাবে আমার দিকে চেয়েছিলি কেন? মেয়ে তো অনেক দেখেছি, তবে জান তোমার মতন কোনো পরীকে দেখিনি। উফ, কি জাদু তোমার চাহনিতে, মনটা আমার শুধু তোমাকেই চায়। নীলা আবারও সাব্বিরকে থাপ্পড় মারতে যাবে, তার আগেই সাব্বির নীলার হাত চেপে ধরে নিজের খুব কাছে টেনে এনে জড়িয়ে ধরে আলতো করে নীলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ও সুন্দরী আটা ময়দা সাজনি বাপের টাকার ফুটানি, এসব আমার সামনে বলে লাভ নেই, বুঝলে? কথাটা বলে নীলাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই নীলা সাব্বিরের দিকে তেড়ে এসে হুট করেই সাব্বিরের গলা টিপে ধরে। প্রায় 1 মিনিট চেপে ধরে থাকার পর যেই নীলা বুঝতে পারে সাব্বিরের নিঃশ্বাস চলছে না, অমনি নীলা দ্রুত সাব্বিরের গলা ছেড়ে দিয়ে সাব্বিরের হাতের পালস চেক করে। হ্যাঁ, চলছে, তার মানে সাব্বির জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে রায়হান সাব্বিরের কোনো নড়াচড়া না দেখে পাগলের মতো সাব্বিরকে ডাকতে থাকে, সাব্বির বন্ধু, এই বন্ধু কথা বল, বন্ধু কথা বল সাব্বির, হায় রে আমার বন্ধু মারা গেছে। কথাটা বলে পাগলের মতো কাঁদতে শুরু করে। আরে আরে রায়হানের বাচ্চা, ভেড়ার মতো কাঁদছিস কেন? তোর সাহসী বন্ধু মারা যায়নি, এই লুচ্চা তো তাড়াতাড়ি মারা যাবে নাকি? তাড়াতাড়ি কোলে নো হসপিটালে নিতে হবে। কিন্তু নীলার কথা রায়হান কানেই তোলে না, ও ওর মতো কেঁদেই চলেছে, যেটা দেখে নীলার রাগে ঠাস করে রায়হানকে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে রায়হান চুপ হয়ে যায়। নীলা রাগী গলায় বলে, শালা রায়হানের বাচ্চা, চুপচাপ তোর লুচ্চা বন্ধুকে কাঁধে নে, হসপিটালে নিয়ে যেতে হবে। আজ দিনটা ধুর আমার জন্য খুবই খারাপ। কথাটা বলে নীলা আগে আগে গিয়ে গাড়িতে বসে, অমনি রায়হান সাব্বিরের কানে কানে বলে, কিরে বন্ধু চোখ খোল, নীলা গাড়িতে গিয়ে বসেছে। রায়হান ভেবেছিল সাব্বির মজা করছে জ্ঞান হারানোর, কিন্তু না, যখন দেখলো সাব্বির সত্যি সত্যিই চোখ খুলছে না, দ্রুত কাঁধে নিয়ে নীলার গাড়িতে বসে নীলাকে বলে, আপু তাড়াতাড়ি হসপিটালে চলুন, সাব্বির কোনো কিছু হয়ে গেলে ওর বাবা পাগল হয়ে যাবে।
নীলা দ্রুত গাড়ি নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালের বেডের পাশে নীলা বসে আছে আর সাব্বির বেডে শুয়ে আছে অচেতন অবস্থায়। নীলা বারবার সাব্বিরের ঘুমন্ত চেহারার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে গেলেও পারে না। ফিরিয়ে নিতে কেন যেন সাব্বিরের ঘুমন্ত চেহারায় মায়ার পড়ে যায় নীলা। ভাবতে থাকে কলেজের সাব্বির যখন ওকে জড়িয়ে ধরে আলতো করে চুমু দিয়েছিল তখন কেন ওর মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় সুখও পেয়ে গেছে। কেন ওর একটু খারাপ বা ঘৃণা হয়নি সাব্বিরের ওপর। কথাগুলো ভাবতে ভাবতে নীলার আঙুল আপনি আপ ওর ঠোঁটে বিচরণ করতে থাকে। এমন সময় রায়ান কেবিনে ঢুকে নীলাকে একইভাবে সাব্বিরের দিকে তাকিয়ে থাকতে দেখে মুচকি একটা হাসি দিয়ে চুপিসারে চলে যায় কেবিন থেকে। কারণ রায়ান বুঝে গেছে নীলা মনেও কুচকুচ হতা হ্যাঁ। বিকাল 5টা, সাব্বির একটু নড়ে চড়ে উঠতেই নীলা এক দৌড়ে গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছু চেক আপ করে নীলার দিকে তাকিয়ে বলে, কোনো টেনশন নেই ম্যাডাম, ছেলেটার গলায় একটু বেশি চাপ পড়েছিল যার কারণে দম বন্ধ হয়ে জ্ঞান হারিয়েছিল। আর তাছাড়া মনে হয় ছেলেটা সকালে কিছু খায়নি, পুরোপুরি চোখ মেলে তাকালে কিছু খাইয়ে দেন। কথাটা বলে ডাক্তার চলে যায় আর নীলা আবারও সাব্বিরের দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন সময় সাব্বির চোখ মেলে তাকালেই দুজনের চোখাচোখি হয়ে যায়। এতে নীলায় কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নেয়, কিন্তু সাব্বির লুচ্চুর মতো পলকহীনভাবে নীলার দিকে তাকিয়ে থাকে, যেটা বুঝতে পেরে নীলা সাব্বিরের চোখের ওপর এক হাত চেপে ধরে বলে, কি লুচুর পাল্লায় পড়লাম আল্লাহ, তাকাতে শুরু করলে আর চোখ নামাতেই চায় না। বলি তোর ঘরে মা বোন নেই? মাম্মু আছে, তবে বোন নেই। আর আমি বাসায় থাকি না, মেসে থাকি, যেখানে সবাই ছেলে। চুপ, একদম হাসবি না। সামান্য একটু গলা টিপে ধরেছি, অমনি 6 ঘন্টা সেন্সলেস ছিলি। না জানিয়া আব্বুকে বললে, আব্বু যখন তোকে ধরে সমুদ্রের গভীরে নিয়ে যাবে তখন তোর কি অবস্থা হয়। তুমি যদি পাশে থাকো সুন্দরী, তবে তোমার দিকে এক পলক তাকিয়ে আমি দিতে পারি এশিয়ার মহাসাগরে পারি। বাহ বাহ, লুচু বেটা দেখি ভালোই কবিতা বকতে পারে। যাই হোক, বাসায় গিয়ে পেট ভরে খাবি। এখন চল বাসায় রেখে আসি। নীলার কথায় সাব্বির উঠে বসতে নেবে, কিন্তু ব্যর্থ হয়। শরীরে একটুও শক্তি নেই ওর, তাই ব্যর্থ চেষ্টা না করে আবারও আগের মতো শুয়ে থাকে। নীলাও বুঝতে পারে সাব্বিরের শরীরে শক্তি নেই। তার উপরও অনেকগুলো থাপ্পড়ও মেরেছে, যার কারণে ফর্সা গালে নীলার হাতে 5টা আঙ্গুলের ছাপ বোঝা যাচ্ছে। এমন সময় রায়হান রুমে প্রবেশ করে। নীলা রায়হানের দিকে তাকাতেই নীলা চোখ নামিয়ে ফেলে আর আমতা আমতা করে বলে, আপু, সাব্বির আর আপনার জন্য খাবার এনেছিলাম। নীলা রায়হানের হাত থেকে খাবারের প্যাকেটগুলো নিতেই রায়হান এক দৌড়ে কেবিন থেকে চলে যায়। নীলা হাসতে গিয়েও চুপ হয়ে যায়। রায়হানের দিকে তাকিয়ে দেখে রায়হান চোখ বন্ধ করে আছে আর কিছুটা কাঁপছে। নীলা রায়হানের মাথায় হাত দিয়ে দেখে জ্বর, যেটা দেখে নীলা নিজেই নিজেকে বকতে থাকে কেন ও সাব্বিরকে মারতে গেল। পরক্ষণে বলতে থাকে, ঠিকই তো করেছি, লুচ্চু বেটার সাহস কত আমাকে চুমু দেয়। চেনা নেই জানা নেই, তবুও কেন এই যে এর পাশে বসে আছি আমি। উফ। কথাগুলো ভাবতে ভাবতে নীলা সাব্বিরের কপাল থেকে হাত সরিয়ে নেয়। এই লুচু, চোখ খোলো। সাব্বির চোখ মেলে নীলার দিকে তাকিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলে আর বলে, চোখ খুললেই তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর তুমি উপহাস স্বরূপ থাপ্পড় মারলে। এতগুলো থাপ্পড় আমি খেতে পারবো না, তাই চোখ বন্ধ করেছি। নীলা হাসতে গিয়েও আবার হাসি চেপে রেখে বলে, গুড, এখন চুপচাপ মুখ খুলে রাখ। আমি খাবার তুলে খাওয়াচ্ছি, তবে একটা শর্তে। কি শর্ত? কাউকে খবরদার বলবি না আমি তোকে খাবার তুলে খাইয়েছি। সাব্বির মাথা নাড়ায়। নীলা হাত ধুয়ে খাবার মেখে এক লোকমা সাব্বিরের মুখে ধরতেই সাব্বির পরম শান্তিতে খেয়ে নেয়। নীলাও পরম যত্নে একের পর এক লোকমা সাব্বিরকে খাইয়ে দিয়ে নিজেও কিছুটা খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে সাব্বিরকে নীলার ওষুধ খাইয়ে দিয়ে যেই উঠতে নিবে অমনি সাব্বির নীলার একটা হাত চেপে ধরে বলে, তোমায় অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে এতক্ষণ থাকার জন্য। থাক, ধন্যবাদ দিতে হবে না, আমারই দোষ। রাগের মাথা তোর গলা টিপে না ধরলে এত কিছু হতো না। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই নীলার ফোন বেজে ওঠে। নীলা ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যালো বাবা, বলো। কোথায় তুমি মামুনি? তোমার জন্য আমি সেই কখন থেকে আমি ডাইনিং টেবিলে বসে আছি, তুমি আসলে দুপুরের খাবার খাবো বলে। বাবা আমি এক্ষুনি আসছি, তুমি কোনো চিন্তা করো না। নীলা ফোন কেটে দিয়ে সাব্বিরের দিকে তাকায়। সাব্বির চুপচাপ ওর মুখের দিকে তাকিয়ে আছে। নীলা কেন যেন রাগ করতে গিয়েও রাগ করতে পারে না।
কোনো এক অদ্ভুত কারণে তবুও নিজেকে সামলে নিয়ে বলে, ওই লুচু, আমাকে যেতে হবে বুঝলি, বাবা ডাকছে। সাব্বিরের মন নিমিষেই খারাপ হয়ে যায়। চোখটা নামিয়ে নেয়। নীলা বুঝতে পারে সাব্বিরের মন খারাপ হয়ে গিয়েছে, তাই আর কিছু না বলে ব্যাগ থেকে খাতা কলম বের করে এক পৃষ্ঠায় কিছু একটা লিখে সাব্বিরের পাশে খাতাটা রেখে মুচকি এসে চলে যায় কেবিন থেকে। নীলাকে বের হতে দেখেই রায়হান কেবিনে ঢুকে পড়ে। রায়হানকে কেবিনে আসতে দেখে সাব্বির বলে, কিরে রায়হান, তুই আবার কোথা থেকে জিনের বাদশার মতন হাজির হলি? তুইও যে কি বলিস না, আমি তো হসপিটালেই ছিলাম, কিন্তু নীলা ছিল বলে ঢুকিনি। সাব্বির কিছু না বলে ধীরে ধীরে উঠে বসে। নীলা রেখে যাওয়া খাতার প্রথম পৃষ্ঠা উল্টাতেই দেখতে পায় একটা নাম্বার লেখা। বুঝতে বাকি থাকে না সাব্বিরের নাম্বারটা নীলা। মুহূর্তেই সাব্বির খুশিতে লাফাতে নিবে, অমনি ওর মাথা চক্কর দিয়ে উঠতেই আবারও আগের মতো শুয়ে পড়ে। কিরে, লাফাতে গিয়ে হঠাৎ শুয়ে পড়লি কেন? সাব্বির মুচকি এসে বলে, তোর ভাবির শরীরে প্রচুর জোর রে, আমাকে থাপ্পড় মেরে একদম 104 ডিগ্রি জ্বর বাঁধিয়ে দিয়েছে। কথাটা বলে সাব্বির হেসে ওঠে, সাথে রায়হানও। এদিকে সাব্বির আর রায়হানের কথা সব শুনে ফেলে দরজার পাশে আড়ি পেতে থাকা নীলা। এমন সময় ওর ফোনে কল আসতে দ্রুত দরজার পাশ থেকে চলে যায়। রাত 10টা। সাব্বির তখনও হসপিটালে বেডে শুয়ে। এমন সময় ওর ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। সাব্বির কোনো রকমে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি মিষ্টি একটা কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা শুনেই নীলা বুঝে ফেলে এ আর কেউ না, নীলা। বলুন মিস নীলা। বাহ, কণ্ঠ শুনেই চিনে ফেললি আমি কে? তো চিনবো না? যার হাতে এতগুলো চট থাপ্পড় খেলাম তাকে এত সহজে ভুলে যাব? ওই সময় থাপ্পড় যে কেন মারতে গেলাম এখন আমার ঘুম উঠে গেছে চোখ থেকে। আরে আমি মনে হয় হসপিটালের বেডে আরামে ঘুমাচ্ছি, জ্বর এসেছে খুব, নার্স ওরা ঘুমিয়ে গেছে, মনে হচ্ছে মাথা আমার ফেটে যাবে। এমন সময় দরজা খোলার শব্দে সাব্বির দরজার দিকে তাকিয়ে দেখে হাতে ফোন নিয়ে কেবিনে প্রবেশ করতে করতে নীলা বলে ওঠে, কই দেখি তোর কেমন জ্বর এসেছে। কথাটা বলে নীলা সাব্বিরের মাথায় হাত দিয়ে ধীরে ধীরে হাতটা সরিয়ে নেয়। আসলেই সাব্বিরের খুব জ্বর। নীলা আস্তে করে সাব্বিরের পাশে বসে বলে ওঠে, আমি তো নিজেই নিজের ওপর অবাক হচ্ছি। আমার মতো রাগী মেয়ে কিনা তোর মতো লুচু ব্যাটার চিন্তায় রাত 10টায় বাসা থেকে চলে এসেছে হসপিটালে। সে কি, এখন যদি আপনার বাবা আমার মাছ সমুদ্রে নিয়ে গিয়ে তিমিকে খাইয়ে দেয় তবে আমার কি হবে? আমার বউ বাচ্চা তো বিধবা এতিম হয়ে যাবে। কি, তুই বিবাহিত? তোর বাচ্চাও আছে? নৌজিবিল্লাহ, আমি এখন অবিবাহিত। আমি বলতে চেয়েছি আমার হবু বউ বাচ্চার কথা। লুচ্চা, এখনো বিয়েই করিসনি আর তো বাচ্চা? যাই হোক, চোখ বন্ধ করে ফেল। এভাবে কাউয়ার মতো আমার মুখের দিকে তাকিয়ে থাকতে হবে না তোর। চোখের সামনে পরি বসে থাকলে কি আর ভালো লাগে? মন চায় শুধু তাকিয়েই থাকি তোমার দিকে। এই, এভাবে কথা বলছিস কেন? মনে হচ্ছে আমি তোর বউ। হলে ক্ষতি কিসে? সাব্বির আর কিছু বলতে পারে না। তার আগেই নীলা সাব্বিরের মুখটা চেপে ধরে বলে, হয়েছে, তোকে আর একটা টু শব্দ করতে হবে না। কথা বলতে নিলে বলতেই থাকিস, যত সব আজে বাজে কথা। সাব্বির চুপ হয়ে যায় নীলার হাতের স্পর্শে। এমন সময় নীলা সাব্বিরের মুখ থেকে হাত সরিয়ে নিয়ে বলে, কিছু খেয়েছিস? সাব্বির মাথা ঝাঁকিয়ে বোঝায় না, খায়নি। নীলা কিছুটা বিরক্তি হয়ে বলে, ওই, তোর কি আমার ঠসা মনে হয়? কথা বলতে পারিস না, কিসের মাথা নাড়িয়ে বোঝাচ্ছিস? হ্যাঁ, লেট হেলা, তুমি নিজেই বললে একটু আগে আমি যেন কথা না বলি, আর এখন বলছো কথা যেন বলি। কোন দিকে যাব মাবুদ, বলে দাও আমার। ওই চুপ কর তো, আর বল, খেয়েছিস কিছু? না। নীলা সাব্বিরের কথা শুনে সাইড ব্যাগ থেকে একটা বাটি বের করে সাব্বিরের সামনে রেখে হাত ধুয়ে বাটিটা খুলে সাব্বিরের সামনে এগিয়ে গিয়ে বসে বলে, তুই হলি প্রথম ব্যক্তি যাকে আমি আমার নিজের হাতে রান্না করা নুডলস খাওয়াচ্ছি। নে, হা কর। কথাটা বলে নীলা সাব্বিরের মুখে এক চামচ দিতেই সাব্বির গপ গপ করে খেয়ে ফেলতে থাকে। নীলাও খুশি মনে সাব্বিরকে সবটা নুডলস খাইয়ে দিয়ে বলে, বল কেমন হয়েছিল আমার রান্না করা নুডলস? খুবই ভালো। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, আর এভাবে জেগে থাকতে হবে না। নীলার কথা শুনে সাব্বির চোখ দুটো বন্ধ করে ফেলে। আর নীলা আবারও গালে হাত দিয়ে সাব্বিরের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে মনে বলে, উফ, কি জাদু করলি রে লুচুপোলা। তোর এই ঘুমন্ত চেহারার দিকে কেন যে আমার তাকিয়ে থাকতে ভালো লাগছে। তোর এই ঘুমন্ত চেহারা দেখার টানেই যে আমি এত রাতে চলে এসেছি এখানে।
আমি জানিস আগে প্রচণ্ড অহংকারী ছিলাম, কোনো ছেলে তাকালে হাড় ভেঙে দিতাম বাবাকে বলে। কিন্তু তোর কথা এখন আমি বাবাকে বলিনি। বলতে পারিস, বলতে গিয়েছিলাম, কিন্তু কোনো এক বাধার কারণে বলতে পারিনি। কথাগুলো নীলা এমনি নিজে নিজেই বলতে বলতে ঘুমিয়ে পড়ে সাব্বিরের পায়ের কাছে। মাঝরাতে হঠাৎ সাব্বিরের ঘুম ভেঙে যায়, বুকে ভারী কিছু চাপ অনুভব করে। ধীরে ধীরে চোখটা মেলে তাকিয়ে চমকে ওঠে। নীলার এলোমেলো চুল ওর মুখের ওপর, আর নীলার মাথা ওর বুকের বাম পাশে রেখে ঘুমিয়ে আছে। সাব্বির নড়তে গিয়েও চুপ হয়ে যায়। আলতো হাতে নীলাকে জড়িয়ে ধরে এমনভাবে যেন নীলা জেগে থাকলেও বুঝতে পারে সাব্বির ওকে ঘুমের ঘোরেই জড়িয়ে ধরেছে। এদিকে ছেলেটাকে সকালে নাস্তা তো করতে দিলে না, রাগিয়ে দিলে। দেখো রাত 12টা বেজে গেছে, এখনো বাসায় ফিরলো না, না জানি কই গেল আবার। দেখো মাল খেয়ে হয়তো পাড়ার মোড়ের ওই পতিতা ফুলি আছে না, ওর সাথে হয়তো ফুর্তি করতেছে। সাব্বিরের বাবা আর সহ্য করতে না পেরে ঠাস ঠাস করে সাব্বিরের আম্মুর গালে থাপ্পড় মেরে বলে ওঠে, সিসি, আমি ভাবতেই পারিনি তুমি এতটা নিকৃষ্ট মনের মেয়ে। তোমার ছেলের সম্পর্কে সঠিক ধারণা কি আছে, নাকি আন্দাজে সব বলে ফেলো? সেদিন নিজ কানে শুনেছো ওদের কথা, তবুও তুমি এমন কথা বলছো। তোমাকে আমি আমাদের 26 বছরের বিবাহিত জীবনে কখনো গায়ে হাত তুলিনি, কিন্তু আজ না তুলে পারলাম না। দেখে আসি ছেলেটা কোথায় আছে। কথাটা বলে সাব্বিরের বাবা এহসান চৌধুরী বাড়ি থেকে বের হয়ে ফুলির কাছে গিয়ে হতাশ হয়ে ফিরে আসে। সেখানেই নেই সাব্বির। আবার যায় পাড়ার মোড়ের মদের দোকানে, সেখানেও খোঁজ নিয়ে জানে সাব্বির সারাদিন ওখানে যায়নি। এবার অনেক টেনশন হতে থাকে এহসান চৌধুরী। তিনি কিছুটা ভীত মন নিয়ে বাসায় যেতেই দেখতে পান তার স্ত্রী ফুপিয়ে কাটছে, যেটা দেখে এহসান চৌধুরী আরও রেগে গিয়ে বলে ওঠে, ছেলে হারিয়েছে আমার, আর তুমি কাঁদছো কেন? যাও ঘরে গিয়ে ঘুমাও, যত সব নিকৃষ্ট মনের মেয়ে। কথাটা বলে সাব্বিরের বাবা এহসান চৌধুরী চলে যায় সাব্বিরের আম্মুর সামনে থেকে। পরের দিন খুব ভোরে রায়হান খাবার নিয়ে এসেছে, রাতে আনতে পারেনি বলে ভুল হবে, মেসের গেট লক করে চলে গিয়েছিল ম্যানেজার। তাই রাগ করে সকাল সকালই রায়ান ম্যাস ছেড়ে দিয়ে বাড়ি চলে গিয়েছিল। সেখান থেকে ওর আম্মুর হাতের রান্না নিয়ে এসেছে সাব্বিরের জন্য। খাবার টিফিন বাটি নিয়ে যেই রুমে ঢুকবে অমনি রায়হানের চোখ লাড্ডুর মতো গোল গোল হয়ে যায়, ঢোক গিলতে শুরু করেও। কারণ সাব্বির নীলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর নীলা এক হাতে ভর দিয়ে চুপচাপ চেয়ে আছে সাব্বিরের দিকে। এমন সময় নীলা পেছনে ফিরতে রায়হানের সাথে চোখে চোখ পড়তে নীলা আগুন দৃষ্টিতে রায়হানের দিকে তাকাতে এক দৌড়ে রায়হান বাইরে বের হয়ে যায়। আর নীলা চুপিসারে সাব্বিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কাপড় ঠিক করে সাব্বিরকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, এই লুচু উঠে পড়, সকাল হয়ে গিয়েছে। সাব্বির ধীরে ধীরে চোখ মেলে তাকায় নীলার দিকে আর বলে ওঠে, এ কি, আমি কি পরিদেশে চলে এসেছি? চুপ লুচু, একদম ওভার অ্যাক্টিং করবি না। তোর হনুমান বন্ধু রায়হানকে ডাকতো, ব্যাটা বাইরে দাঁড়িয়ে আছে। এই রায়ান, ভেতরে আয়। রায়হান কাঁপতে কাঁপতে ভেতরে চলে আসে আর বলে, বল, কি বলবি? তোর ভাবি তোকে কি যেন বললো? বাকিটা বলার আগেই নীলা সাব্বিরের গলা টিপে ধরে বলে, ওই ওই কি বললি তুই? কে তোর বউ? রায়হানকে ভাবি বলতে বলছিস? আরে আরে ছাড়ো ছাড়ো, আবার জ্ঞান হারিয়ে ফেলবে কিন্তু। বলতে দেরি গলা ছাড়তে দিতে দেরি করেনি নীলা। রায়হান, তোর আপু তোকে যেন কি বলবে ভাই। জি আপু, বলুন। যা দেখেছিস কাউকে বলবি না। আর হাতে কি এনেছিস দেখি, দে তো। জি আপু, করুক মানুষ, তাই বন্ধুর জন্য তেমন কিছু আনতে পারিনি, তবে নিজেদের চাষ করা লাউ দিয়ে চিংড়ি আর শাক ভাজি এনেছিলাম। এমন খোটা মেরে কথা বলবি না, দেখি দে তো, ক্ষুধা পেয়েছে। আমি খাবার সার্ভ করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। সাব্বির, তুইও যা বন্ধু। থাক, ওকে উঠতে হবে না, আমি গিয়ে পানি আনছি। নীলা বাথরুমে চলে যেতে রায়ান সাব্বিরের কানে কানে বলে, ভাই, তুই একখানা জিনিস বটে, একদিনেই এত কিছু। সকালে এসে দেখি স্বামী স্ত্রীর মতো জোড়াজোড়ি করে ঘুমাচ্ছিলি, বলি রাতে বিড়াল মারিসনি তো আবার? দেখতে থাক মেরে ভাই, আগে আগে হতা হে ক্যা। এমন সময় নীলা পানি আনায় দুজনেই চুপ হয়ে যায়। নীলা পানি নিয়ে এসে খুব যত্নে সাব্বিরের হাত পা মুখ পিঠ মুছে দিয়ে চলে যায়। আবারও একটু পর এসে শুকনো তোয়ালে দিয়ে মুছে দিয়ে খাবার নিয়ে সাব্বিরের পাশে বসে রায়ানকে বলে, রায়হান তুই বাইরে যা, আমি কাজ সেরে তোকে ডাকবো।
রায়হান ভদ্র ছেলের মতো বাইরে চলে যায় আর সাব্বির মুচকি মুচকি হাসতে থাকে, যেটা দেখে নীলা রাগে গলায় বলে, হাসছিস? হাসতে থাক। মন চাইছে তুই সুস্থ হ একবার। আমাকে খাটানোর জন্য তোকেও খাটাবো আমি। নে হা কর। সাব্বির হা করতেই নীলা খাইয়ে দিতে থাকে, কিন্তু নীলা একটু মুখে দেয়নি দেখে সাব্বির মুখটা বন্ধ করে ফেলে। কি হলো? মুখ বন্ধ করলি কেন? মুখ খোল বলছি। আমাকেই সব খাবেন নাকি? তুমিও কিছু খাও। না, আমি এসব খাই না। তুই খা তো, মেজাজ গরম করিস না আমার। সাব্বির কোনো রকমে উঠে হাতটা ধুয়ে এক লোকমা ভাত মেখে নীলার মুখের সামনে ধরে বলে, নীলা, আমার দিকে তাকিয়ে ভাতটা খেতে দাও। নীলা ছোট্ট বাচ্চাদের মতো সাব্বিরের দিকে তাকিয়ে থেকে এক লোকমা ভাত খেয়ে হা করে থাকে। সাব্বিরের মুচকি এসে লোকমার পর লোকমা ভাত তুলে খাইয়ে দিতে থাকে নীলাকে। খাওয়া শেষে সাব্বির নীলার ঠোঁট জোড়া পরম আদরে মুছে দিয়ে বলে, খাওয়া শেষ, চোখ নামাও এবার, আমার কিন্তু লজ্জা করছে। নীলা চোখটা আস্তে করে নামিয়ে নিয়ে টিফিন বাটির দিকে সাব্বিরের দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, ওই এতগুলো ভাত কোথায় গেল? কে খেলো এত ভাত? তোমার পেটে গিয়েছে সব। কেন, টের পাওনি তুমি? না, একদমই টের পাইনি আমি। এত ভাত খেয়ে ফেলেছিস? সাব্বির মুচকে একটা হাসি দেয়। তারপর, আমার দিকে পলক্ষীনভাবে তাকিয়ে থাকলে বুঝবে কি করে? সাব্বিরের কথা শুনে নীলা কিছুটা লজ্জা পায়। এমন সময় ডাক্তার এসে জানায় চাইলেই সাব্বিরকে বাড়ি নিয়ে যেতে পারবে। নীলা সাব্বিরের দিকে তাকিয়ে শয়তানি একটা হাসি দিয়ে বলে, নে তোর পালা, এবার চল আমার বাড়ি। এখন আমি বোঝাবো আমি কি জিনিস। সাব্বির মনের মনে মুচকি এসে বলে, জানো, আমি প্রেমের ব্যারিস্টার। চলো, তোমাকে এমনভাবে আমার প্রেমে ফাঁসাবো না, না পারবে ভুলতে, না পারবে আমায় ছাড়তে। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে রেডি হয়ে বের হতেই দেখতে পায় রায়হান দরজার সামনে দাঁড়িয়ে। সাব্বির চুপি চুপি রায়হানের কানে কানে বলে, শোন, তোর ভাবির বাসায় যাচ্ছি। আমার বাবা যদি তোকে জিজ্ঞেস করে আমি কোথায়, তুই বলবি তুই জানিস না, ঠিক আছে? কোনো দরকার হলে একটা মিস কল মারবি দোস্ত, আমি একবারে গিয়ে হাজির হব। ওই কি ফুসুর ফাসুর করছিস? চল সাব্বির। সাব্বির আর নীলা চলে আসে নীলাদের বাসায়। সাব্বির পুরো বাড়ির দিকে এক পলক চোখ বুলিয়ে নিয়ে হালকা একটা হাসি দেয়, কারণ নীলাদের বাড়িটা সাব্বিরদের বাড়ির কাছে একটা পুকুরের এক ফোঁটা পানির সমান। ওই এভাবে বাড়ির দিকে তাকিয়ে আছিস কেন শুনি? চুরি টুরি করার মতলব আছে নাকি? থাকলেও সব ভুলে যা। একটু এদিক সেদিক হলেই তোকে গুলি করে লাশ চাপা দিয়ে আসবো। তার দরকার নেই, আমি এখানেই ঘর জামাই থাকতে রাজি। কি বললি কুত্তা? নীলা সাব্বিরের দিকে তেড়ে আসতে নেয় আর অমনি সাব্বিরের দৌড়াতে থাকে ড্রয়িং রুমে। নীলাও সাব্বিরকে ধরার জন্য ছুটতে থাকে। এমন সময় সাব্বির নীলাকে নিয়ে মেঝেতে গড়িয়ে পড়ে। সাব্বির নীলার ওপর আর নীলা নিচে, দুজনের ঠোঁট খুব কাছাকাছি। নীলার ঠোঁট চূড়া থরথর করে কাঁপছে, যেটা দেখে সাব্বির কিস করতে গিয়েও থেমে যায়। নীলার নিঃশ্বাস আগের চেয়ে অনেক বেড়ে গেছে, তবুও সাব্বির নিজেকে কন্ট্রোল করে চুপিসারে উঠে দাঁড়ায়। সাথে নীলাও থরথর করে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় আর সাব্বিরকে বলে, কিচেনে গিয়ে কিছু রান্না করতে। সাব্বির বাধ্য ছেলের মতো রান্নাঘরে গিয়ে ছুরি দিয়ে আলু কাটতে গিয়ে নিজের হাতটাই কেটে ফেলে আর ব্যথায় চিৎকার করে ওঠে। আহ, আমার হাতটা কেটে গেল রে, আহ। নীলা হঠাৎ সাব্বিরের চিৎকার শুনে এক দৌড়ে কিচেনে চলে যায় আর সাব্বিরের হাত থেকে রক্ত পড়তে দেখে দ্রুত ফার্স্ট এইড বক্স নিয়ে এসে সাব্বিরের বৃদ্ধ আঙ্গুল ড্রেসিং করে দিয়ে বলে, হারামি, যেই কাজ পারিস না সেটা করতে যাস কেন শুনি? আর একটু হলেই তো রক কেটে ফেলতি। আমি কি করব ম্যাডাম, আপনি তো কাজের বিনিময়ে কাজ করে নিতে চাইছিলেন। নীলা সাব্বিরের মুখ থেকে ম্যাডাম ডাক শুনে কেন যেন তেলে বেগুনে জ্বলে ওঠে, রাগে গর্জে উঠে বলে, লুচু, আমাকে ম্যাডাম আপু কিছুই বলবি না, জাস্ট নীলা বলে ডাকবি। সাব্বির মাথা নাড়ে। নীলা সাব্বিরের হাত ধরে টেনে নিয়ে আসে সোজা দোতলায় ওর নিজের রুমে। তারপর, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে থাক, আমি রান্না করে আসছি, দুপুরে লাঞ্চ করার সময় একসাথে খাবো। কথাটা বলে নীলা চলে যায় রুম থেকে আর সাব্বির মনে মনে হাসতে হাসতে বলে, যাক, পাগলিটা একটু একটু ভালোবাসতে শুরু করেছে আমায়। এদিকে নীলা কিচেনে যেতে যেতে ভাবতে থাকে, উফ, কি মুশকিলে পড়লাম। আমি এত রাগী হয়েও কেন বারবার সাব্বিরের সামনে হেরে যাচ্ছি? এতদিন জানতাম ছেলেরা মেয়েদের চোখের ওপর বেশি দুর্বল, কিন্তু আজ আমি কিনা সাব্বিরের চোখের মায়ায় পড়ে গেছি। কিছু বলতেও পারি না আমি ওকে, শুধু মন চায় ওকে পরম যত্নে নিজের বুকের সাথে বেঁধে রাখি।
পরক্ষণে নীলা নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, ধুর, আমিও না কি যা ভাবতেছি, ওর মতো একটা ছেলে আমি আমার বুকের মাঝে জায়গা দেবো? নো, নেভার, কখনোই না। ওকে আমি ভালোবাসবো না। সাব্বির বিছানায় চুপচাপ শুয়ে আছে। এমন সময় নীলা ক্লান্ত চেহারা নিয়ে বিছানায় এসে ধপাস করে বসে পড়ে। তারপর, উফ, রান্না করা যে এতটা বিরক্তিকর আগে জানতাম না। প্রথম রান্না করলে বুঝি? তো কি মনে হয় আমি কাজের বুয়া, রাত দিন শুধু রান্না করব? আমি সেটা বলিনি। রান্না করা একটা আর্ট, যা সবাই পারে না। তা কি রান্না করলে? আমার ফেভারিট মাংসর ভুনা আর পোলাও। একটা কথা জিজ্ঞেস করব? অনেকক্ষণ থেকে কথাটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। বলে ফেল, শুনছি আমি। তোমার বাবা কোথায় গিয়েছে? তোমার আম্মুকেও দেখছি না যে বাসায়। আমার আম্মু দুনিয়াতে নেই। আমি যখন ছোট তখন আমার আম্মু মারা যায়, আর বাবা হঠাৎ ঢাকায় কিশোর যেন একটা কাজে চলে গিয়েছে, আসবে 10 দিন পর। এই 10 দিন কি আমি এখানে তোমার সাথে থাকবো? নীলা সাব্বিরের কথা শুনে মাথা নিচু করে ফেলে। তারপর কোনো ভনিতা না করেই বলে ফেলে, থাকলে ইচ্ছে হলে থাকতে পারিস, আর যেতে চাইলে আটকাবো না। তোমাকে বাসায় একা রেখে যাই কি করে বলো? যাই হোক, আমি কিন্তু কোনো কাজ করতে বলতে পারবো না। আমি ওসব কোনো কাজই পারি না। বুঝে গেছি তো আমি। যাই হোক, তোকে এত কিউট লাগে কেন শুনি? তুই সত্যি ভাগ্যবান। আমার মতো রাগী মেয়েকে তুই কিনা ভাবনায় ফেলে দিতে পারিস। আর রাগ, সেটা আমি প্রায় ভুলেই গেছি। সাব্বির শুধু একটা মুচকি হাসে। দেখতে দেখতে 7টা দিন চলে যায়। সাব্বির আর নীলা একসাথে সারাক্ষণটা সময় কাটাতে থাকে। নীলা যে অহংকারী আর গরিবদের ঘৃণা করা মেয়ে, সে কিন্তু সাব্বিরের কোনো স্ট্যাটাস না জেনেই নিজের বিছানায় জায়গা দিয়েছে। সকাল সকাল সাব্বিরের ঘুম ভেঙে যায়। ঘুম জড়ানো চোখে চোখ মেলে তাকাতেই দেখতে পায় নীলা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর তার পাশে রহিম আহমেদ রাগী চোখে তাকিয়ে আছে ওর দিকে। সাব্বির ঢোক গিলে যেই উঠে দাঁড়ায়, অমনি রাফিম আহমেদ বিশাল বড় তলোয়ার বের করে সাব্বিরের গলায় ধরে। তারপর, বাহ, তুই দেখি খুব ফাস্ট। যে একটু ভালো ব্যবহার করেছিলাম, সে আমার মৃতকে থাপ্পড় মেরেছিল গালে, আর আমি রাফিন আহমেদ তোর গলা কেটে মাথা আলাদা করে দেব। কথাটা বলে রাফিন আহমেদ সেই সাবিরের গলা তলোয়ার চালাতে যাবে, অমনি নীলা ওর বাবাকে বাধা দিয়ে বলে, বাবা, বাবা, ওকে তুমি মেরো না, ওর কোনো দোষ নেই, আমি ওকে এখানে এনেছি। রাফিম আহমেদ রাগে নীলার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। তারপর, তোকে আমি কিছু বলি না বলে এই না, তোকে আমি সব সময় কিছু বলবো না, বেয়াদব মেয়ে। জানিস, আমি তোর বিয়ে আমার এক বন্ধু ছেলের সাথে ঠিক করতে ঢাকা গিয়েছিলাম। ওর ছেলে রাহি সবে মাত্র জয়েন করেছে নৌবাহিনীতে জেনারেল হিসাবে। কথাটা বলে রাফিম আহমেদ যেই নীলার চোখের দিকে তাকায়, অমনি রাফিম আহমেদের মাথায় আকাশ ভেঙে পড়ে। নীলার চোখে পানি। হ্যাঁ, নীলা কাঁদছে। নীলাকে কাঁদতে দেখে মুহূর্তেই রাফিম আহমেদের মনে পড়ে যায় নীলার আম্মু মারা যাওয়ার কয়েক মিনিট আগের কথাগুলো। রাফিম, তুমি আমাকে কথা দাও, আমার মেয়ে নীলাকে তুমি একটুও কাঁদতে দেবে না। কি যে বলো না নীলার আম্মু, আমার জান কলিজাকে আমি কাঁদতে দিব কেন? না রাফিম, তুমি কথা দাও, ওকে কাঁদতে দিও না। আমি জানি তুমি রাগী, হুট করেই তুমি ওকে আঘাত করে দ্বিতীয়বার ভাববে না, তাই তুমি কথা দাও আমায়, ওকে কাঁদতে দিও না। রাফিম আহমেদ নীলার আম্মুকে কথা দিয়েছিল সেই দিন, কিন্তু আজ তিনি তার কথা ভেঙে ফেললেন। রাফিম আহমেদ আর স্থির থাকতে পারলেন না। সোফায় ধপাস করে বসে পড়ে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে, যে হাতে তিনি নীলাকে মেরেছেন। নীলাও হু হু করে কাঁদছে দেখে সাব্বির কিছুটা সাহস করে নীলার সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। তারপর, নীলা, আই এম সরি, আসলে আমারই দোষ। শুধু শুধু এতগুলো দিন তোমার সাথে ছিলাম। প্রথম যেই দিন তোমাকে দেখেছিলাম সেদিনই অনেক ভালোবেসে ফেলেছি। তারপর কি হলো তা তো জানি। আমারই ভুল তোমার পেছনে পড়ে থাকার, আর আমার কারণেই তোমার বাবা তোমায় মারল। আমি চলে যাচ্ছি, আর আসবো না তোমার সামনে। কথাগুলো বলে সাব্বির উঠে চলে আসতে নেবে, অমনি হাতে টান অনুভব করে। হাতের দিকে তাকিয়ে দেখে নীলা ওর হাতটা চেপে ধরে আছে। সাব্বির কিছু বলতে যাবে তার আগেই নীলা চোখ তুলে সাব্বিরের দিকে তাকিয়ে বলে, কুত্তা, আমার মনে ভালোবাসা জাগিয়ে আমাকে রেখে তুই চলে যাবি? তোকে আমি কিছুতেই যেতে দেব না। তোকে আমি না থাক, ওটা বলবো না।
সাব্বির কিছু বলতে যাবে তার আগেই রাহিম আহমেদ সোফা থেকে উঠে নীলার কাছে এসে হাঁটু ভাঁজ করে বসে। নীলার মাথায় হাত রাখে, তারপর মা নীলা, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আমি আসলে ইচ্ছে করে তোকে মারিনি, রাগটা আমি কমই সামলাতে পারিনি, তুই জানিস। আর তাছাড়া একটু ভেবে দেখ, নিজের অবিবাহিত মেয়ের সাথে যদি একটা ছেলে এতগুলো দিন আমার অজান্তে থাকে তবে কেমন লাগে আমার। বাবা সরি, আসলে আমি ইচ্ছে করে ওকে আনিনি। ওকে থাপ্পড় মারার পর ক্লাসে ওর গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলেছিলাম। পরে হাসপাতালে নিয়ে যাই। পরের দিন ডাক্তার ওকে রিলিজ করে দিতে আমার মাথায় শয়তানি বুদ্ধি এসেছিল। ও যেমন আমায় 2 দিন খাটিয়ে নিয়েছে, আমি ওকে বাসায় রেখে তেমন জ্বালাবো। কিন্তু ওর দিকে তাকালে আমি কেমন যেন নরম হয়ে যেতাম। ইচ্ছে করতে ওর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে। রাফিম আহমেদ মেয়ের কথা শুনে মুচকি একটা হাসি দিয়ে বলে, যাক, তাহলে অবশেষে আমার মেয়ের অহংকারী ভাবটা চলে গিয়েছে। তা মিস্টার সাব্বির কিভাবে আমার মেয়েকে পটালে? সাব্বির লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। রাফিম আহমেদ আবারও বলে ওঠে, আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে নৌবাহিনী অফিসার হতে হবে। সাব্বির কিঞ্চিত পরিমাণ হেসে বলে, কোনো ব্যাপারই না। এর আগেও আমি বাংলাদেশের নৌবাহিনী ইনস্টিটিউট চট্টগ্রাম থেকে ট্রেনিং নিয়েছিলাম, কিন্তু লাস্টে মেডিকেল পরীক্ষার আগেই ইচ্ছে করেই পালিয়ে এসেছি, যার জন্য চাকরিটা হয়নি। তাই নাকি? দেখি তোমার সব ডিটেলস দাও তো আমায়, আমি চেক করে দেখি তোমার বায়োডাটা। সাব্বির ওর মানিব্যাগ থেকে চট্টগ্রাম ইনস্টিটিউটের পক্ষ থেকে দেওয়া আইডি কার্ডটা রাফিম আহমেদকে দেয়। রাফিম আহমেদ কার্ডটা নিয়ে তার রুমে চলে যায় আর নীলা সাব্বিরের হাত ধরে সোফায় নিয়ে গিয়ে বসায়। তারপর, ওই তুমি কি আমাকে ছেড়ে আবার ওখানে ট্রেনিংয়ে যাবে? সাব্বির নীলার গালে হাত দিয়ে নিজের চোখাচোখি নি করে বলে, তোমাকে নিজের করে পেতে হলে তো অবশ্যই আমাকে নৌবাহিনী সক্রিয় অফিসার হতে হবে, না হলে আমার বাপজান আবার বিবাহ দিবে না। আমি তোমাকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারি না। এতগুলো দিন তোমাকে না দেখে কি করে থাকবো বলো? কিছুদিন কষ্ট করো, পরে না হয় আমার বুকের সাথে বেঁধে রাখবো তোমায়। নীলা কিছুটা লজ্জা পায় সাব্বিরের কথায়, তবুও নিজেকে সামলে নেয়, কারণ ওর বাবা ড্রয়িং রুমেই এসেছে। রাফিম আহমেদ ল্যাপটপ হাতে নিয়ে সাব্বিরের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, তুমি তো লিজেন্ড, সবগুলো ট্রেনিং এই প্রথম হয়েছিলে, তাহলে মেডিকেল এমন পালিয়ে গেলে কেন? সাব্বির কিছুটা মনমরা হয়ে বলে, ব্যক্তিগত একটা কালো অধ্যায় ছিল আঙ্কেল, তাই ওটা বলতে চাচ্ছিলাম না। ঠিক আছে, বলতে হবে না, চাইলে কি আর করার। এমন সময় গাড়ি রাভি নামের দরজাগুলো বাইরে যান, আর আসার সময় একটা তার সমবয়সী পুরুষকে নিয়ে ভেতরে এসে সোফায় বসেন। সাব্বির আর নীলাও চুপচাপ তাদের দিকে চেয়ে থাকে। আবার হঠাৎ আমাকে না জানিয়ে চলে এলে কেন? আসলে দোস্ত, আমার ছেলেটা তোর মেয়েকে বিয়ে করতে যাচ্ছে না। ও নাকি কাউকে ভালোবাসে আর তাকেই বিয়ে করতে চায়, তাই তোকে সেটা জানাতে এলাম। রাফিম আহমেদ নীলা আর সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে, আমারও সেম অবস্থা। ওই যে দেখ, আমার হুট জামাই, যাকে আমার মেয়ে নিজেই পছন্দ করেছে। কথাটা বলে তিনি বিদায় নেয় আর রফিম আহমেদ জোরে হেসে বলে, তাহলে আমি আসি। আসি মানে? যেতে হবে তো আবার ট্রেনিংয়ে চট্টগ্রাম। তোমাকে টেনশন করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। রাতে তুমি যাবে, এখন খাওয়া দাওয়া করে নীলার সাথে গল্প করে নাও। এই বলে রাফিম আহমেদ চলে যায় আর নীলা সাব্বিরের কাঁধে মাথা রেখে বলে, ওই কদিন পর আসবে আমাকে বিয়ে করতে? চাকরিতে জয়েন করার পরপরই জানু। আমাকে আবার ভুলে যাবে না তো? সাব্বির আলতো করে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ভুলে যাওয়ার হলে কাছে আসতাম বুঝি। নীলা হাসে, সাথে সাব্বিরও। সারাদিন চলতে থাকে ওদের ভালোবাসার খুনসুটি। বিকেলে সাব্বিরের নীলাদের বাসা থেকে বের হতেই দেখতে পায় রায়হান চাতক পাখির মতো বাড়ির গেটের দিকে তাকিয়ে আছে। সাব্বির সোজা চলে যায় ওর সামনে। তারপর, কিরে রায়হান, এভাবে কাউয়ার মতন করে তাকিয়েছিলি কেন গেটের দিকে? তুই জীবিত আছিস দেখে অবাক হলাম আমি। যাই হোক, এতগুলো দিন নীলা ভাইয়ের সাথে কি করলি সত্যি করে বলতো। কি করব মানে? খেয়েছি আর ঘুমিয়েছি। ধর বেটা, তোর বিশ্বাস?
নাই না, জানি কবে শুভ সংবাদ শুনি। তুইও যে কি বলিস না, আজ তো আমি উপরে চলেই গিয়েছিলাম। নীলা না বাঁচালে এতক্ষণে আমি স্বর্গেই থাকতাম। কি যাতা বলিস সাব্বির? নীলার বাবা আমার দিকে তলোয়ার তুলেছিল আমার গদ্দান নিতে। ভাগ্য ভালো নীলা আমাকে বাঁচিয়ে নেয়। ও, তা কিভাবে বাঁচালো শুনি? যেভাবেই বাঁচাক, তবে আমি এখন রাফিত আহমদের হবু জামাই। এই সাব্বির, সামনে তাকিয়ে দেখ। সাব্বির সামনে তাকিয়ে চমকে যায়। ও ভাবতেই পারেনি এতগুলো দিন পর রিমুকে এভাবে দেখবে। তুই থাক, আমি ওর সাথে একটু কথা বলে আসি। কথাটা বলে সাব্বির দুরু দুরু বুকে এগিয়ে যায় রিমুর দিকে। রিমু ও সাব্বিরকে দেখে চমকে গেছে বললে ভুল হবে, অনেকটা ভয় পেয়ে আছে। সাব্বির রিমুর সামনে গিয়ে দাঁড়াতেই রিমু চোখ দুটো নামিয়ে নেয় আর জিজ্ঞেস করে, কেমন আছো? মজা নিচ্ছ? মজা নিতে যাব কেন? বললে না তো কেমন আছো। আগের চেয়ে অনেক ভালো। তাই এই দিকে কোথায় যাচ্ছ? বাবার বাসায় যাচ্ছি। তা তোমার বাসা তো এই দিকে না, এখানে কি করছো তুমি? সেটা পরে বলো, আগে বলো কোলেই বাবুটা কার তোমার? না হলে কি এইভাবে কোলে নিয়ে বাবার বাসায় যেতাম? বাহ, আগের মতোই রাগী ভাবটা আছে। তা ছেলেটার নাম কি রেখেছো? সাকিব। আমাদের ঠিক করা নামটাই রাখলে তবে। আফসোস শুধু তুমি আমার হলে না। ওসব আগের কথা আমি ভুলে গেছি, আশা করি তুমিও ভুলে যাবে। চুলগুলো এত ছোট করে ফেলেছো কেন? আগে না কোমর পর্যন্ত ছিল চুল, দেখতেও বেশ দারুণ লাগতো। তখন অবিবাহিত ছিলাম, কোনো কাজ ছিল না, তাই বড় রেখেছিলাম। কিন্তু এখন আমার সংসার আছে, ছোট একটা ছেলেও আছে। ও তো অত বড় চুল রেখে কী লাভ, কাজ করতে অসুবিধা হতো। তাছাড়া আমার উনির নাকি ছোট চুলে পছন্দ, তাই ছোট করে ফেলেছি। তাই এবার বলো তুমি কেমন আছো? আগে থেকে দেখছি চেহারার উজ্জ্বলতাও কমে গিয়েছে। স্বামী সন্তান নিয়ে বেশ আছি, আর বাচ্চা হয়েছে, সংসার আছে। আগের মতো তো আর সারাদিন রূপচর্চা করতে পারি না, তাই এমন হয়ে গিয়েছে। সব কাজ একাই করতে হয় নাকি? কাজের বুয়া নেই? ওসব বুয়া রাখি না, আমার স্বামী বুয়ার রান্না খেতে পারে না। যাই হোক, আর যাই, খুব দেরি হয়ে গেল তোমার সাথে কথা বলতে বলতে। শোনো, আর যাই করো নিজের স্বামীর সাথে বেইমানি করো না। রিমু সাব্বিরের কথা শুনলো কি না সাব্বির জানে না, তবে রিমু কোনো উত্তর না দিয়ে হন করে হেঁটে চলে যেতে থাকে। আর সাব্বিরের বুক থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস ফোঁস শব্দ করে বেরিয়ে যায় চোখ থেকে। দু ফোঁটা পানি গাল বেয়ে পড়ার আগে মুছে নিয়ে রায়হানের কাছে চলে আসে। এদিকে রিমু হন করে হেঁটে চলে যেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজও তুমি আগের মধ্যে রয়ে গেলে সাব্বির, একটুও বদলাতে পারোনি। আমি যা বললাম তাই বিশ্বাস করে নিলে। আসলে আমি ভালো নেই, তবে ভালো থাকার অভিনয়টা শিখে নিলাম আজ তোমার থেকে। তোমার শেষ কথাটা কেন যেন আমার বুকের মাঝে রক্তক্ষরণের কারণ হয়ে গিয়েছিল, তাই তো চলে এলাম তোমার সামনে থেকে। আর চুল বড় রাখতেই ভালোবাসি আমি, কিন্তু আমার রাক্ষস বর রোজ রাতে আমার দেহটা ভোগ করার সময় লম্বা চুল পেয়ে খুব করে টানতো জানো। এতে আমার এত কষ্ট হতো বলে বোঝাতে পারবো না, তাই তো নিজেই নিজের শখের চুলগুলোকে কেটে ফেলি। কথাগুলো মনে মনে বলতে বলতে হেঁটে চলেছে রিমু ওর গন্তব্যের পথে। আর সাব্বির রায়হানের কাঁধে হাত দিয়ে চেয়ে আছে রিমুর চলে যাওয়ার দিকে। এমন সময় নীলা এসে সাব্বিরকে খোঁচা দিতেই সাব্বির চোখ দুটো নামিয়ে নেয়। ওই হবু বর, তুমি এতক্ষণ ওই মেয়েটার সাথে কিসের এত ফুসুর ফাসুর করলে শুনি? তেমন কিছু না, ও আমার পুরাতন বান্ধবী, বিয়ে চলে গেছে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি, তেমন কিছু না। বুঝলাম। আর যেন কোনো মেয়ের সাথে তোমার ফুসুর ফাসুর করতে না দেখি। যদি দেখি তবে সেই দিন তোমার একদিন আর আমার যতদিন লাগে। তা আপু কেমন আছেন? কি বললি? আপু? হ্যাঁ আপু। ভাবি বলে ডাকবি, হাদারাম। যাই হোক, ভেতরে চলো দেবর, একসাথে নাস্তা করব। তোমার বন্ধু আবার চট্টগ্রাম চলে যাবে। কেন চট্টগ্রাম চলে যাবেন কেন? নৌবাহিনীর ট্রেনিংয়ে যাবে। এখন বাকি কথা বাসার ভেতরে হবে, জানো। চলো তো তোমার হাদারাম বন্ধুটাকে নিয়ে ভেতরে। রায়হান চল ভেতরে। সাব্বির নীলা রায়হানকে নিয়ে ভেতরে চলে যায়। রাত 10টা। সাব্বির গাড়িতে উঠে বসে। নীলা, রায়হান আর রাফিমা আহমেদ দাঁড়িয়ে থাকে চুপচাপ। এমন সময় সাব্বির বলে ওঠে, কি গো হবু বউ,
এভাবে চুপচাপ মুখটা ভার করে আছো কেন শুনি? একটু তো হাসবে নাকি? না, হাসবো না, তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। সাব্বির মাথা নাড়ে। এমন সময় রায়হান বলে ওঠে, সাব্বির আঙ্কেল আন্টিকে বলে গেলে তো হতো না, আর তারা আবার খুব টেনশনে থাকবে। তাদের না জানালেও চলবে, বিশেষ করে আমার মাকে কিছুই জানাবি না, তার কাছে নাকি বেকার ছেলে বোঝা। যাই হোক নীলা, আঙ্কেল থাকেন, আমি আসছি। গাড়ি ছেড়ে দেয়। রায়হান বাসায় চলে যায় নীলাকে নিয়ে, আর রাফিম আহমেদ ভেতরে চলে যায়। ড্রয়িং রুমে রাফিম আহমেদ আর নীলা বসে আছে। নীলার চোখে বিন্দু বিন্দু পানি, যেটা দেখে রাফিম আহমেদ বলে, আবার কি হলো রে মা? মনি আমি তো রাজি হলাম তোর আর বিয়ে দিতে, তবু কেন এভাবে কাঁদছিস? একটু মুচকি হাস। না বাবা, আমার হাসি আসছে না, কান্না পাচ্ছে খুব। আচ্ছা, সাব্বিরের ওখানে কোনো কষ্ট হবে না তো? না, একদম কোনো কষ্ট হবে না। সাবিরের তুই কোনো টেনশন করিস না মা। আচ্ছা বাবা, অনেক রাত হয়ে গিয়েছে, ঘুমিয়ে পড়ো, আমিও যাই, দেখে ঘুমাতে চেষ্টা করি। এদিকে সাব্বিরের বাবা এহসান চৌধুরী চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছেন, মাথায় তার ছেলে হারানোর টেনশন। তার পাশেই চুপচাপ বসে আছে সাব্বিরের আম্মু, তার মাথাতেও এখন একমাত্র ছেলেকে হারানোর ভয়। এমন সময় সাব্বিরের বাবা বলে ওঠে, কেন যে ছেলেটাকে সেদিন যেতে দিলাম, না জানি ছেলেটা রাগ করে কোথায় চলে গেল। আমাকে বলছো কেন? আমি কি বলেছিলাম ওকে চলে যেতে? ওই তো রাগ করে চলে গেল, একটাবারও বুঝতে চাইলো না আমি ওকে কি বোঝাতে চেয়েছিলাম। ছেলেটা এমন পাগলামি করবে জানলে কি আর বলতাম ওসব। হয়েছে, আর কিছু বলতে হবে না, তুমি সবই না বুঝিয়ে বলে ফেলো। এখন আফসোস করো, 13টা দিন হচ্ছে, আজকে দিয়েও ওর খোঁজ নেই। এই শোনো শোনো, রায়হান আছে না সাব্বিরের বন্ধু, ওর বাসায় গিয়ে একবার খোঁজ নিয়ে এসে দেখো তো ও কিছু জানে নাকি। সাব্বিরের বাবা দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রায়হানের বাসায় যাওয়ার জন্য। এদিকে রায়হান বাসায় এসে যেই ঘুমাতে নেবে, অমনি দরজায় কেউ নক করে। দেখে কিছুটা বিরক্ত নিয়ে দরজা খুলতে দেখতে পায় সাব্বিরের বাবা দাঁড়িয়ে আছে। আরে আঙ্কেল, আপনি এত রাতে এখানে? হ্যাঁ বাবা, আসলে সাব্বিরের কোনো খোঁজ পাচ্ছি না, আজ 13টা দিন হলো। তুমি কি জানো সাব্বির কোথায় আছে? না আঙ্কেল, আমাকে ও বলে যায়নি ও কোথায় গেছে। সাব্বিরের বাবা হতাশ হয়ে রায়হানকে বলে, তুমি জানলে প্লিজ বলবে। আসলে আমার মনটা ভালো নেই, ছেলেটা না খেয়ে বাড়ি ছেড়েছিল, এখনো আসলো না। কথাটা বলেই রায়হানের বাসা থেকে বেরিয়ে যায় সাব্বিরের বাবা। রায়হানের তো ইচ্ছে করছিল ডেকে তাকে সত্যিটা বলতে, যে সাব্বির আবারও নৌবাহিনীর ট্রেনিংয়ে চট্টগ্রাম চলে গিয়েছে, কিন্তু কোনো এক বাধার কারণে সেটা বলতে পারল না। 7 মাস পর রাত 2টোয় দরজায় কলিং বেল বাজানোর শব্দে নীলা এক প্রকার দৌড়ে গিয়ে দরজা খুলে দিতে দেখতে পায় সাব্বির দাঁড়িয়ে আছে হাসি মুখে। সাথে সাথে নীলা সাব্বিরের বুকে ঝাঁপিয়ে পড়ে। সাব্বিরও পরম আদরে নীলাকে কোলে নিয়ে ড্রয়িং রুমে আসতেই চমকে যায়, কারণ সেখানে নীলার বাবা সহ সাব্বিরের বাবা মাও উপস্থিত ছিল। সাব্বির দ্রুত নীলার কানে কানে বলে, নীলা, এই নীলা, তাড়াতাড়ি নামো, সবাই দেখছে তো। দেখলে দেখুক, আমি আমার হবু বরকে জড়িয়ে ধরে আছি, বুঝলে? এতে কার কি? কারো কিছুই না, তবে সবার সামনে তো আর রোমান্স করা যায় না। নীলা আস্তে আস্তে সাব্বিরের কোল থেকে নামতেই সাব্বিরের বাবা সোফা থেকে উঠে এসে ঠাস ঠাস করে সাব্বিরের গালে কয়েকটা থাপ্পড় মারে। তারপর তলে তলে দেখছি অনেক দূর এগিয়ে গেছিস, আমাদের বৌমাকে ঠিক করে ফেলেছিস, আবার নৌবাহিনীর ট্রেনিংও চলে গিয়েছিলে। ভাগ্য ভালো রায়হান আমাদের সব সত্যি বলে দিয়েছিল, নাহলে টেনশন তো আমরা। বাকিটা বলার আগেই সাব্বির ওর বাবার মুখ চেপে ধরে বলে, থাক, আর বলতে হবে না। যাই হোক, কেমন আছো বলো? তেমন ভালো ছিলাম না, তবে এখন ছেলেকে পেয়ে ভালো হয়ে গেছি। এমন সময় সাব্বিরের আম্মু সাব্বিরের কানটা টেনে ধরে বলে, হাদারাম, জীবনে মানুষ হলি না। তোর শ্বশুর মানে রাফিম আহমেদ আমার বান্ধবীর বর ছিল, বুঝলি? আর আমরা তোরা যখন দুজনে ছোট ছিলি তখনই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। আর এতে তোর শ্বশুর শর্ত দিয়েছিল তোকে নৌবাহিনী অফিসার হতে হবে, তাই তো তোকে এত এত জোর করতাম। সাব্বির, তুমি আমাকে আগে বলবে না তুমি রেহানার ছেলে? তাহলে তো আর সেদিন অমন কিছু করতাম না। ভালোই হলো, তবে আজই বিয়েটা সেরে নিই। এমন সময় রায়হান কাজীকে নিয়ে ড্রয়িং রুমে আস্তে আস্তে বলে, হ্যাঁ হ্যাঁ বন্ধু, বাসর ঘর সাজিয়ে ফেলেছি, আর এখন কাজী সাহেব কেউ নিয়ে আসলাম।
বিয়ে তো হবেই। হবে না দেবরজি, হচ্ছে বলো। নীলার কথা শুনে সবাই জোরে হেসে ওঠে। বাসর ঘরে সাব্বির ঢুকে রুমের দরজাটা বন্ধ করতে নীলা সাব্বিরকে হ্যাচকা টান মেরে বিছানায় ফেলে দেয়। তারপর পাঞ্জাবির কলার টেনে ধরে বলে, ওই সত্যি করে বলো, রিমু কে ছিল? ওর সাথে তোমার কিসের পিরিত ছিল? আবার ওই রিমু? বলো বলো, ওই রিমুর সাথে তোমার কি কি হয়েছিল? কি আর হবে, কলেজে যেই দিন প্রথম ভর্তি হই সেদিনই ওই শিউলি গাছটার নিচে রিমুকে ফুল কুড়োতে দেখে ভালো লেগে গিয়েছিল। সেখান থেকেই ভালোবাসা বহুত কাঠখড় পুড়িয়ে পটিয়েছিলাম। খুব ভালোবাসতাম ওকে, কিন্তু ভালোবাসাটা বেশি দিন থাকেনি। আম্মুর জোরের কারণে নৌবাহিনী ট্রেনিংয়ে চলে গিয়েছিলাম। সেখানে তো যোগাযোগ একদম বন্ধই ছিল। হঠাৎ মেডিকেলের আগের দিন আমি রায়হানকে ফোন দিয়েছিলাম। ওই সেদিন বলেছিল রিমুর বিয়ে। জানো, কথাটা শোনার পর নিজেকে আর স্থির রাখতে পারিনি। পালিয়ে সোজা চলে গিয়েছিলাম রিমুদের বাসায়। রিমুর বাবার পা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলাম, প্লিজ আঙ্কেল, রিমুকে অন্য কোথাও বিয়ে দেবেন না। আমার কান্না সেদিন রিমু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কি? কিন্তু কেন? ও না তোমায় ভালোবাসতো? ভালোবাসতো তো, হ্যাঁ ভালোবাসতো। তবে আমি ট্রেনিংয়ে যাওয়ার পর ও নাকি একলা হয়ে গেছিল। রাতে প্রেম করতে নাকি ভীষণ ইচ্ছে হতো। সেই জন্যই নতুন প্রেমিক জোগাড় করে নিয়ে ছুটিয়ে 6 মাস প্রেম করার পর বিয়ে করেছিল প্রেমিককে। ও তোমায় কিছু বলেনি সেই দিন? হ্যাঁ, সবাই যেটা বলে সেটাই বলছিল। তুমি আমাকে ভুলে যাও সাব্বির, আমার চেয়ে আরো সুন্দরী মেয়ে পাবে। আর দেখো আজ। আর আজ? ওই রিমুর কথাটাই সত্যি হলো। আমি ওর চেয়েও 1000 গুণ সুন্দরী মেয়েকে বউ হিসেবে পেয়ে গেছি। নীলা মুচকে একটা হাসি দিয়ে সাব্বিরের কানে কানে বলে, জানো, আমার না একটা বাবু চাই। তো চলো বাবু, আমরা মিশন শুরু করি। কথাটা বলেই সাব্বির নীলার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিয়ে কিস করতে করতে হারিয়ে যায় সুখের রাজত্বে।